সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব কস্ট অ্যান্ড ট্যাক্স বলে যে চ্যাপ্টার রয়েছে তার আমরা করব ট্যাক্সের পার্ট। কোন চ্যাপ্টার করব? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আগের ভিডিওটা তোমরা যদি না দেখে দেখো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। সেখানে কিন্তু আমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টির পুরো কনসেপ্ট আলোচনা করেছিলাম, প্র্যাকটিক্যাল দুটো প্রবলেমও কিন্তু সলভ করে দেখিয়েছিলাম। সেটা তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। ঠিক আছে, কারণ আগের ভিডিও না দেখলে আজকের ভিডিও কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। কোন বই থেকে আমরা অঙ্ক করব দেখে নাও, এই বইটা থেকে। ঠিক আছে, আমরা করব বসু নায়কের বই থেকে। এবং আজকের ভিডিওতে আমরা মাত্র দুটো অঙ্ক করব, এবং দুটো অঙ্কে আমি তোমাদের কি শেখাবো। যদি অঙ্কের মধ্যে ফেয়ার রেন্ট বলে দেওয়া না থাকে, যদি অঙ্কের মধ্যে ফেয়ার রেন্ট বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করব এইটা শেখাবো। আর যদি অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করব। এই দুটো জিনিস যদি বলে দেওয়া না থাকে, তাহলে কিভাবে অঙ্ক করতে হয় সেটাই কিন্তু আমি তোমাদের শেখাবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব ট্যাক্সের সলিউশনে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আজকে আমরা স্টার্ট করব কত দাগের অঙ্কটা থেকে, 14 দাগের অঙ্কটা থেকে। তো তোমরা জানোই কোন বই থেকে আমি করছি, এবং পেজ নাম্বার কিন্তু 179। দেখো 14 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে মিস্টার এখানে দেখো বলে দিয়েছে মিস্টার শৈবাল ধর ইজ ওনার অফ এ হাউস প্রপার্টি ইন কলকাতা। তাহলে দেখো এখানে কলকাতা বলে দিয়েছে, এবং এখানে দেখবে মিউনিসিপাল ভ্যালু, এগুলো দেখো সব কি কি বলে দিয়েছে। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে 3,00,000 টাকা। ফেয়ার রেন্ট পার মান্থ 18,000 টাকা। ঠিক আছে, পার মান্থ 18,000 টাকা। এরপরে দেখো এখানে মিউনিসিপাল ট্যাক্স পেড বলে দিয়েছে 18,000। রেন্ট রিসিভড 18,000, না সরি, রেন্ট রিসিভড 20,000। এটা কিন্তু পার মান্থ হবে, বইয়ের মধ্যে লেখা ছিল না, আমি পেন দিয়ে কিন্তু দেখবে লিখে দিয়েছি যে রেন্ট রিসিভড কিন্তু হবে তোমার পার মান্থ 20,000 টাকা। তারপরে আরো অনেক কিছু দেখবে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কাছে জানতে চেয়েছে কি হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে করি। প্রথমে আমাদের কার কার তুলনা করতে হয়। এখানে কিন্তু একটা জিনিস বাদ আছে, স্ট্যান্ডার্ড রেন্ট কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট যখন অঙ্কের মধ্যে দেওয়া নেই, তাহলে আমরা কিরকম ভাবে করব অঙ্কটা বলো। কিরকম ভাবে আমি তোমাদের শিখিয়েছি। প্রথমে আমরা কার কার তুলনা করি, প্রথমে আমরা করব, আগে আমি স্টেপ 1 বলে লিখবো। স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ আমি কার কার তুলনা করব বলো তো। স্টেপ 1-এ কিন্তু আমি তুলনা করব মিউনিসিপাল ভ্যালু আর কার, ফেয়ার রেন্টের। তাহলে চলো আমি দেখো এখানে প্রথমেই লিখবো কি মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে, মিউনিসিপাল ভ্যালু আর কার তুলনা করব, ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট এই দুজনের তুলনা করব, এবং দেখব কি কে বেশি কে বড়। তাহলে চলো আমরা এখানে দেখি কে বড় বা কে বেশি। দেখো বইয়ের মধ্যে মিউনিসিপাল ভ্যালু দেখবে বলে দিয়েছে কত, 3,00,000 টাকা। তাহলে দেখো মিউনিসিপাল ভ্যালুতে আমি কত লিখবো, 3,00,000। ঠিক আছে, তারপরে দেখবে বলেছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কিন্তু পার মান্থ বলেছে, তার মানে 18,000-এর সাথে আমি কি করব, গুণ করব 12-কে। তাই না, 18,000 আর 12-কে আমি যদি গুণ করি তাহলে কত পাবো, 2,16,000। তাহলে দেখো আমি কত লিখবো, 2,16,000। ঠিক আছে, এবারে আমি এদের দুজনের মধ্যে তুলনা করব কে বেশি। ঠিক আছে, তোমরা তো জানোই কে বেশি তুলনা করতে হয়। তাহলে দেখো বেশি অবশ্যই 3,00,000, তাহলে আমি লিখবো কাকে, 3,00,000। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে এইবারে আমরা এই যে 3,00,000 তার সাথে আমি তুলনা করব কার, করব কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের। দেখো যেটা কিন্তু দেওয়া নেই সেইটার তুলনা করব। তাহলে দেখো আমাকে এবারে স্টেপ 2 বলে দেখো এখানে লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি স্টেপ 2। স্টেপ 2 বলে দেখো আমি এখানে লিখছি। তাহলে স্টেপ 2-তে আমি কি লিখবো, লিখবো কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে দেখো আমি এখানে লিখছি স্ট্যান্ডার্ড রেন্ট। কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট তো বইয়ের মধ্যে বলে দেওয়া নেই, তার মানে এখানে স্ট্যান্ডার্ড রেন্টের টাকাটা যে কত হবে আমি তো জানি না, তাই না। তাহলে আমি কি করে তুলনা করব, আমাকে দেখতে হয় এদের মধ্যে আবার কে কম, এদের মধ্যে কে কম, তাই তো। তাহলে এবারে তোমরা আমাকে বলো এটা,
যে 3 লক্ষ টাকা আর স্ট্যান্ডার্ড রেন্টের টাকাটা তো আমি জানি না, এদের মধ্যে কোনটা কম হবে তোমরা বলো, কোনটা কম হবে? আমি তো বুঝতেই পারছি না কোনটা কম। এই এই যে আমি স্টার দিয়েছি, এই স্টারের অ্যামাউন্টটা কত সেটাই তো আমি জানি না। স্টারের অ্যামাউন্টটা কত, 4 লাখ, 6 লাখ, নাকি 1 লাখ, নাকি 50,000, আমি জানি না। তাহলে যখন আমি বুঝতে পারছি না 3 লাখ আর স্টারের অ্যামাউন্টের মধ্যে কে ছোট বা কে কম, তাহলে আমি সর্বদা যেটা বুঝতে পারছি, স্টারের অ্যামাউন্টটা তো বুঝতে পারছি না, তাহলে বুঝতে পারছি 3 লাখ, তাহলে 3 লাখটাকে আমি ভেবে নেব কম, ঠিক আছে? তাহলে যখনই কিছু তুলনা হবে যে স্টার অ্যামাউন্ট, যেটা স্টার অ্যামাউন্ট মানে যেটা আমি জানি না, সেই স্টার অ্যামাউন্টের সঙ্গে যে অ্যামাউন্টটা আমি জানি, যেমন 3 লাখ, এই অ্যামাউন্টটা আমি জানি, 3 লাখ মানে আমি বুঝতে পারছি, তাহলে যখনই এরকম তুলনা হবে তখনই আমরা যে অ্যামাউন্টটা জানি সেইটা লিখবো, মানে আমরা 3 লাখটা মানে বুঝতে পারছি। স্টার অ্যামাউন্টটা যদি আমি এখানে লিখি কম, আমি যদি ভেবে নিই এইটা কম, তাহলে আমি করব কি করে অঙ্কটা? তাই কি না, আমি করব কি করে অঙ্কটা? আমি বুঝবো কি করে যে স্টার অ্যামাউন্ট মানে কত? জানি না তো, তাহলে আমি অঙ্কটাকে তো এগিয়ে নিয়ে যেতেই পারবো না। এরপরে যে আমি যোগ বিয়োগটা করব স্টার অ্যামাউন্টের সঙ্গে, তো আমি কি করে করব যোগ বিয়োগ? এই অ্যামাউন্টটাই তো আমি জানি না। তাহলে আমি ধরে নেব যে 3 লাখ আর স্টার মেরেছি এই যে অ্যামাউন্টটা, তার মধ্যে কম হলো 3 লাখ। ঠিক আছে, তাহলে আমাকে সর্বদা যখনই কম বেশির এরকম তুলনা করতে বলবে, তখন আমরা কি করব? একটা অ্যামাউন্ট আমরা জানি, ভাবো 1 লাখ, আরেকটা স্টার অ্যামাউন্ট, তাহলে সর্বদা আমরা স্টারটাকে বাদ দেব, দিয়ে যে অ্যামাউন্টটা বুঝতে পারছি সেই অ্যামাউন্টটাকে নেব। ঠিক আছে, তাহলে দেখো 3 লাখটা এখানে বসে যাবে, 3 লাখ বসে গেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি স্ট্যান্ডার্ড রেন্ট। এইবারে আমরা এই যে এই 3 লাখের সঙ্গে এবারে আমরা কার তুলনা করব? করব কিন্তু অ্যানুয়াল রেন্টের, তাই তো, অ্যানুয়াল রেন্ট। তাহলে দেখো আমরা এখানে এবারে লিখবো কি অ্যানুয়াল রেন্ট। তাহলে অ্যানুয়াল রেন্ট মানে কি? অ্যানুয়াল কথার মানে কি 12 মাসের। 12 মাসের রেন্ট কত? তাহলে দেখো 12 মাসের রেন্ট কত সেটা তোমাদের বইতে দেখতে হবে। দেখো বইয়ের মধ্যে একটা কথা দেখবে বলে দিয়েছে, রেন্ট রিসিভড কত বলেছে? 20,000 টাকা। তার মানে আমি ভাড়া পাচ্ছি 20,000 টাকা। আর একদম দেখো লাস্টে দেখো লেখা রয়েছে লস ডিউ টু ভ্যাকেন্সি 2 মাস। মানে আমাদের, আমি ভাবো আমার বাড়ি আমি ভাড়া দিয়েছি। এবারে আমি যে বাড়িটা ভাড়া দিয়েছি সেটা 2 মাস ভ্যাকেন্সি ছিল, তার মানে কি ভ্যাকেন্ট ছিল, তার মানে বাড়িটা ফাঁকা ছিল, কোনো ভাড়াটিয়া ছিল না। ঠিক আছে, 2 মাস বাড়িটা ফাঁকা ছিল, 2 মাস আমি কোনো ভাড়াটে পাইনি। তো যেহেতু ভাড়াটে পাইনি, তার মানে আমি ভাড়া পেয়েছি 10 মাসের। 2 মাস আমার ঘর ফাঁকা ছিল, তার মানে আমি 10 মাসের ভাড়া পেয়েছি, তাই কি না? 10 মাসের ভাড়া পেয়েছি এবং রেন্ট রিসিভড দেখো লেখা রয়েছে 20,000। তাহলে ওটা কিন্তু পার মান্থ, প্রত্যেক মাসে 20,000। তার মানে এক এক মাসের ভাড়া যদি হয় 20,000, তাহলে আমাকে বের করতে হবে অ্যানুয়াল রেন্ট কত। অ্যানুয়াল রেন্ট কত? এক এক মাসের ভাড়া কিন্তু হলো 20,000। তো দেখো এবারে অ্যানুয়াল রেন্ট তার মানে কত হবে বলো? এক এক মাসের ভাড়া তো 20,000, তাহলে আমরা এখানে দেখো কত লিখবো? লিখবো কিন্তু 20,000 ইন্টু অ্যানুয়াল মানেই কি? অ্যানুয়াল মানে হলো 12 মাসের ভাড়া কত, তাহলে ইন্টু 12 করবো আমরা। ঠিক আছে, ইন্টু 12। তাহলে কত হবে? 20,000 আর 12কে আমরা যদি গুণ করি তাহলে হবে তোমার 2,40,000। আবার দেখতে হয় কি এদের দুজনের মধ্যে, এই যে এদের দুজনের মধ্যে কে বেশি। তাহলে আমরা তো বুঝতেই পাচ্ছি 3 লাখ আর 2,40,000-এর মধ্যে বেশি কত? 3 লাখ। ঠিক আছে, তাহলে 3 লাখ হলো বেশি। এইবারে এইটাই কিন্তু হিসেব মতো গ্রস অ্যানুয়াল ভ্যালু, কিন্তু আমরা যে 2 মাসের ভাড়া পাইনি সেটাকে তো আমাদের বাদ দিতে হবে, তাই না? আমি ভাড়া পেয়েছি কত? 10 মাসের ভাড়া পেয়েছি, তো আমি কি 12 মাসের ভাড়া পেয়েছি? পাইনি তো। কিন্তু দেখো আমি এখানে লিখেছি কি, আমি দেখো এখানে লিখেছি 12 মাসের ভাড়া হলো 2,40,000। তাহলে আমাকে কি করতে হবে? 12 মাসের ভাড়া 2,40,000, তো 12 মাসের, কিন্তু আমি ভাড়া দিয়েছি কমাসের জন্য? আমি ভাড়া দিয়েছি 10 মাস, মানে ভাড়া পেয়েছি, তাহলে আমাকে একটু লেস করতে হবে, হ্যাঁ লেস। তাহলে আমাকে লেস করতে হবে কি? ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিটা লেস করতে হবে 2 মাসের ভাড়া। তাহলে বলো 2 মাসের ভাড়া আমি যদি লেস করি তাহলে কত হবে? দেখো এক এক মাসের ভাড়া তো 20,000 করে, তাই না?
তাহলে ইন্টু 2 যদি আমি করি তার মানে আমাকে 40,000 টাকা, 40,000 টাকা তার মানে কি বলো আমি পাইনি, 2 মাসে ঘর ভাড়া আমি পাইনি, তাই তো? তাহলে এবারে তাহলে এই যে দেখো ভ্যাকেন্সির টাকাটাকে দেখো আমি কোথায় লিখলাম, এই যে এই দেখো 40,000, তাহলে আমি বিয়োগ করলে কত পাবো? 2,60,000। ঠিক আছে, তাহলে এই যে 2,60,000 এটা আমার কি বেরোলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে দেখো আমি এর বরাবরে ঠিক লিখবো, গ্রস অ্যানুয়াল, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমার কত হলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু আমার দাঁড়ালো 2,60,000। এবারে আমাদের এখান থেকে কি বিয়োগ করতে হয় বলো? মিউনিসিপাল ট্যাক্সকে বিয়োগ করতে হয়, তাই না? লেস, এবারে আমি দেখো লিখবো কি মিউনি মিউনিসিপাল ট্যাক্স। তাহলে দেখো মিউনিসিপাল ট্যাক্স আমাদের এখানে কত বলে দিয়েছে দেখি, মিউনিসিপাল ট্যাক্স বইয়ের মধ্যে কত বলছে দেখো। মিউনিসিপাল ট্যাক্স তো বলেই দিয়েছে যে 18,000 টাকা। তাহলে চলো আমরা এবার এখান থেকে কি করব, 18,000 বিয়োগ করব। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স 18,000 আমি বিয়োগ করব, করে যে অ্যামাউন্টটা হবে তোমরা এখানটাতে লিখবে। ঠিক আছে, তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা বিয়োগ করলে কত পাবো? পাবো 2,42,000। তাহলে এই অ্যামাউন্টটা আমরা বিয়োগ করলে কত পাবো? 2,42,000। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। 2,42,000কে আমরা কি বলবো? নেট অ্যানুয়াল ভ্যালু। কি বলবো? বলবো কিন্তু নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে দেখো আমি এখানে লিখছি নেট অ্যানুয়াল, নেট অ্যানুয়াল ভ্যালু। সেটা কত? নেট অ্যানুয়াল ভ্যালুটা হলো আমাদের 2,42,000। এবারে দেখো যেহেতু আমার বোর্ডের এখানে জায়গা নেই, সেই জন্য আমি মুছে দিয়ে উপরে করব অঙ্কটা। তো আবার আমি নেট অ্যানুয়াল ভ্যালুটাকে উপরে একবার লিখবো, হ্যাঁ? তাহলে দেখো আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি সব। তাহলে দেখো নেট অ্যানুয়াল ভ্যালুটাকে আমি আরেকবার উপরে লিখবো, কারণ যেহেতু আমার জায়গা নেই তো সেই জন্য। তো নেট অ্যানুয়াল ভ্যালু, তাহলে দেখো আমি লিখছি নেটের এন, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি। তো তোমাদের আর লেখার দরকার নেই, তোমরা কিন্তু অঙ্কটা নিচে নিচেই করতে থাকবে। নেট অ্যানুয়াল ভ্যালু আমি কত পেয়েছি দেখো, 2,42,000, 2,42,000। এবং সেখান থেকে আমরা লেস করব, কি লেস করব? ডিডাকশন, তাই তো? ছাড় পাই আমরা 30%। তাহলে দেখো আমি ডিডাকশন 2,42,000-এর ওপর 30% আমি ছাড় পাবো। তাহলে 30% ছাড় পেলে কত হবে বলো? তোমরা 30% ছাড় করবে, করলে হবে 72,600। কত পাবো তাহলে আমরা? 72,600। আরেকটা আমরা লেস করি, সেটা হলো যদি কোনো লোন নেওয়া হয়ে থাকে তার উপর যে ইন্টারেস্টটা, তবে লোনটা কি কি পারপাসে হতে হবে? অবশ্যই যদি আমরা যে বাড়িটা আমার রয়েছে সেটা কনস্ট্রাকশন বা রিপেয়ারের উদ্দেশ্যে। তো এখানে শুধু বলেছি ইন্টারেস্ট অন লোন 42,000। পারপাসটা যেহেতু বলেনি, তাহলে আমি ধরে নেব বাড়িটা রিপেয়ার অথবা কনস্ট্রাকশনের জন্যই নেওয়া হয়েছে। কিছু যদি না বলে দেয়, ইন্টারেস্ট অন লোনের পাশে যদি কারণটা লেখা না থাকে, তাহলে ধরে নেবে যে কনস্ট্রাকশন বা রিপেয়ারের জন্যই নেওয়া হয়েছে। তাহলে আমরা চলো লেস করব, আবার আমরা লেস করব, কি করব? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কত রয়েছে? 42,000। চলো বিয়োগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কত বিয়োগ করছি দেখো, 2,42,000 থেকে 72,600 আর 42,000 বিয়োগ করলে আমরা পাবো 1,27,400। 1,00,000 কত পাচ্ছি? 27,400। তাহলে এই যে অ্যামাউন্ট আমরা পেলাম, এটা হলো কি আমাদের টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ফ্রম হাউস প্রপার্টি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা কিন্তু করব 18 দাগের অঙ্কটা, এবং এখানে এমন একটা অঙ্ক আমরা করব যেখানে ফেয়ার রেন্টটা বলে দেওয়া থাকবে না। আগের অঙ্কতে কি ছিল? আগের অঙ্কতে কি ছিল বলো?
স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া ছিল না। এবারে অঙ্কটা আমরা যেটা করব সেখানে ফেয়ার রেন্ট বলে দেওয়া থাকবে না, সেরকম একটা অঙ্ক আমরা করব। চলো 18 দাগের অঙ্কে তোমরা দেখতেই পাচ্ছ মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে 70,000। দেখো, তো আমি প্রথমেই আমরা যেটা করি স্টেপ ওয়ানে, কোনটা করব আমরা, দেখো প্রথমেই স্টেপ ওয়ান বলে দেখো আমরা এখানে লিখব। ঠিক আছে, স্টেপ ওয়ান। তাহলে স্টেপ ওয়ানে আমরা কি কি জিনিসের তুলনা করি? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট। তাহলে দেখো আমি এখানে প্রথমেই লিখব কি, মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে মনে হয় 70,000 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখলাম 70,000। আচ্ছা, এবারে আমরা এখানে তারপরে কি করি, ফেয়ার রেন্ট, এদের দুজনের তুলনা করি। কিন্তু ফেয়ার রেন্ট এখানে কিচ্ছু বলে দেওয়া নেই, সেই জন্য আমি ফেয়ার রেন্টে স্টার মেরে দিলাম। ঠিক আছে, এবারে আমাকে তুলনা করতে হবে এদের দুজনের মধ্যে কে বড়, তাই না? কে বড়। তাহলে আমি যখনই বলেছি স্টার, এই স্টার মার্কিং এর সঙ্গে যখন কোনো অ্যামাউন্টের তুলনা হবে তখন আমরা সর্বদা কাকে অ্যান্সার হিসেবে ধরে নেব? যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, মানে যেটা আমরা বুঝতে পারছি, যেমন 70,000, 70,000-এর অ্যামাউন্টটা আমরা বুঝতে পারছি, সেইটাকেই আমরা অ্যান্সার হিসেবে ধরে নেব। তাহলে দেখো আমাদের কি করতে হয়, যে এদের দুজনের মধ্যে কে বড়। তো 70,000 আর স্টারের মধ্যে কে বড় আমি কি করে বুঝবো? স্টার মানেই তো আমি জানি না, তাই না? তাহলে আমরা অ্যান্সার হিসেবে সর্বদা ধরে নেব 70,000 কে। যদি একইভাবে স্টারের সঙ্গে একটা তুলনা হচ্ছে কে ছোট, স্টার আর 70,000-এর মধ্যে, এই যে স্টার আর 70,000-এর মধ্যে কে ছোট, আমি তো জানি না স্টার মানে কত। তাহলে আমি স্টারকে কখনো অ্যান্সার হিসেবে ধরবো না, আমি স্টার ছাড়া যে অ্যামাউন্টটা রয়েছে সেইটাকেই অ্যান্সার হিসেবে ধরবো। তাহলে আমি বলবো যে এইটাই হলো বড়। ঠিক আছে, এইটাই হলো বড়। এবারে আমাকে 70,000 এবং কার কার তুলনা করতে হবে, স্ট্যান্ডার্ড রেন্টের, তাই তো? তাহলে দেখো আমি এখানে লিখবো স্টেপ টু। স্টেপ টুতে আমরা কি দেখি, স্টেপ টুতে আমরা দেখব 70,000 এবং স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে, স্ট্যান্ডার্ড রেন্ট, এদের দুজনের মধ্যে কে ছোট। তাহলে দেখি তো আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট বইয়ের মধ্যে কত বলেছে। দেখো স্ট্যান্ডার্ড রেন্ট বইয়ের মধ্যে আমাদের এখানে কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 65,000, তাই তো? তাহলে আমরা দেখবো, চলো 65,000, এদের মধ্যে আবার কে ছোট। তাহলে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে 65,000 ছোট, তাহলে আমি এখানে কত লিখবো, 65,000। এবারে এই 65,000-এর সঙ্গে আমি আবার কার তুলনা করব, অ্যানুয়াল রেন্টের, তাই না? তাহলে চলো আমার স্টেপ থ্রিতে কি হবে, স্টেপ থ্রিতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট। তাহলে দেখি অ্যানুয়াল রেন্ট কত বলে দিয়েছে, অ্যানুয়াল মানে কিন্তু 12 মাসের, 12 মাসের রেন্ট আমাদের কাছে কত বলছে। দেখো খুব ভালো করে এখানে দেখবে রেন্ট রিসিভড লেখা রয়েছে 50,000, মানে আমি রেন্ট পেয়েছি 50,000। একদম লাস্টে দেখবে লেখা রয়েছে ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস, তার মানে কি ঘরটা 2 মাস ফাঁকা ছিল, ঘরটা 2 মাস ফাঁকা ছিল। তার মানে এই যে 50 টাকা আমি রেন্ট পেয়েছি, এটা কিন্তু 10 মাসের রেন্ট, তাই না? 2 মাস তো ঘর ফাঁকা, তার মানে আমি 50,000 যে পেয়েছি এটা ক মাসের, 10 মাসের। তাহলে 10 মাসের রেন্ট যদি হয় 50,000, তাহলে এক এক মাসের রেন্ট কত, এক মাসের রেন্ট কত, 10 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব কত হবে, 5,000, তাই না? তাহলে এক মাসের রেন্ট, এক মাসের ভাড়া যদি হয় 5,000, আমি এরকমভাবে কাটছি দেখো, তাহলে এক মাসের ভাড়া যদি হয় 5,000, তাহলে 12 মাসের ভাড়া কত, 12 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, 5,000 ইন্টু 12 করলে হচ্ছে 5,000 আর 12 গুণ করলে কত, 60,000, তাই না? তাহলে আমাকে দেখতে হয় কি এদের দুজনের মধ্যে কে বড়, কে বড় এদের দুজনের মধ্যে, অবশ্যই 65,000 বড়, সেইটাকে আমি এখানে লিখবো। ঠিক আছে, 65,000 বোঝা গেল। এবার এখান থেকে আমাদেরকে যেটা লেস করতে হয় সেটা হলো ভ্যাকেন্সি। তাহলে দেখো এখানে আমি 12 মাসের ভাড়া লিখেছি, কিন্তু আমি কি 12 মাসের ভাড়া, সরি এই যে 60,000 লিখেছি, তো আমি কি সত্যি 12 মাসের ভাড়া পেয়েছি? পাইনি তো, আমি তো 10 মাসের ভাড়া পেয়েছি।
তাহলে আমাকে 10 মাসের ভাড়াটা লিখতে হবে, তাই না? কত? তাহলে আমি বাদ দেব ভ্যাকেন্সিটা কত, মানে ক মাসের ভাড়া পাইনি, যেটাকে আমরা বলি কি ভ্যাকেন্সি। তাহলে আমি ভাড়া পাইনি 2 মাসের। এক এক মাসের ভাড়া কত? এই যে দেখো 5,000, এক এক মাসের ভাড়া যদি হয় 5,000, তাহলে 2 মাস আমি ভাড়া পাইনি, মানে 5,000 দুগুণে কত হবে বলো? 10,000। তাহলে এই হলো, এই টাকাটাকে আমি লিখলাম 10,000 ভাড়া পাইনি। তাহলে 65 থেকে 10,000কে বিয়োগ করলে কত হবে আমার? 55,000। তাহলে এই হলো আমাদের কি গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই টাকাটা হলো কি আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে চলো আমি এখানে লিখবো। তাহলে দেখো আমি এবার এখানে লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু, এর বরাবরে লিখবো কি গ্রস অ্যানুয়াল, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এর বরাবর আমি লিখে দিই গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমাকে এবার লেস করতে হবে কি মিউনিসিপাল ট্যাক্সকে। তাহলে চলো আমি এবারে লেস করব, লেস মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্সকে লেস করলেই আমরা কি পাবো? নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে দেখো মিউনিসিপাল ট্যাক্স কত, দেখো তো বইয়ের মধ্যে দেখো এখানে বলেই দিয়েছে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই ওনার 12%। দেখো যদি ওনার মানে বাড়ির মালিক, বাড়ির মালিক যদি মিউনিসিপাল ট্যাক্স পে করে অবশ্যই আমাদের এখানে লিখতে হবে, মাইনাস করতে হবে। কিন্তু মিউনিসিপাল ট্যাক্স যদি ভাড়াটিয়া মানে টেনেন্ট, টেনেন্ট যদি পে করে দেয় তাহলে কিন্তু লিখতাম না। ঠিক আছে, আমি বাড়ির মালিক, আমি দিলে তবেই অঙ্কে লিখবো। তাহলে চলো মিউনিসিপাল ট্যাক্স 12% বলেছে, তাহলে মিউনিসিপাল ট্যাক্স 12%, তাহলে আমরা মিউনিসিপাল ট্যাক্স পে করব অলওয়েজ, সর্বদা মিউনিসিপাল ভ্যালুর ওপর, মিউনিসিপাল ভ্যালুর ওপর। মিউনিসিপাল ভ্যালু দেখো কত? 70,000, তার ওপর মিউনিসিপাল ট্যাক্স পে করব 70,000, তার 12% কিন্তু করব। ঠিক আছে, তো দেখো এই জায়গাটা আমার একটু জায়গাটা শর্ট হয়ে গেছে, তো আমি এবার মুছে করছি অঙ্কটা। দেখো 70,000-এর ওপর তোমরা সর্বদা মিউনিসিপাল ট্যাক্স কিন্তু ক্যালকুলেট করবে, কারণ 70,000 মিউনিসিপাল ভ্যালু, তার উপর মিউনিসিপাল ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, তো দেখো খুব ভালো করে দেখো, এক্ষেত্রে একটা কথা শুধু বলে রাখি, দেখো 18 দাগের অঙ্কটায় আমাদের কিন্তু একবারের জন্য বলে দেওয়া নেই যে বাড়িটা, যে আমার যে বাড়িটা সেটা কোন শহরে অবস্থিত বলে দেওয়া আছে, কিন্তু এখানে যেটা আছে সেটা হলো কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাই এই 4টে মেট্রো সিটিতে অবস্থিত নয়। তাই তো, একবারও বলে দেয়নি কিন্তু এই বাড়িটা 4টে মেট্রো সিটির মধ্যে কোনো একটা জায়গায় অবস্থিত বলে দেয়নি। যদি বলে দিত না তাহলে কিন্তু মিউনিসিপাল ট্যাক্স আমাদের নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর করতে হতো। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি মিউনিসিপাল ট্যাক্স এই যে 12% করছি 70,000-এর ওপর, এই 70,000টা হলো কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই না? গ্রস অ্যানুয়াল ভ্যালু, এই সরি গ্রস মিউনিসিপাল ভ্যালু, সরি গ্রস মিউনিসিপাল ভ্যালু। কারণ দেখো আমি প্রথমেই স্টেপ ওয়ান বলে আমি এখানে কি লিখেছিলাম? মিউনিসিপাল ভ্যালু লিখেছিলাম, তো মিউনিসিপাল ভ্যালু 70,000, তার মানেই কি এখানে আমরা কোন মিউনিসিপাল ভ্যালুটা লিখি? কোন মিউনিসিপাল ভ্যালু লিখি? এখানে আমরা সর্বদা গ্রস মিউনিসিপাল ভ্যালুটা লিখি। তাহলে আমি অঙ্ক যখন প্রথমেই স্টার্ট করেছিলাম সেখানে কিন্তু আমি মিউনিসিপাল ভ্যালু বলে 70,000 টাকা লিখেছিলাম, তার মানেই হলো এইটা গ্রস মিউনিসিপাল ভ্যালু। এবারে আমাদের মিউনিসিপাল ট্যাক্স সর্বদা কিন্তু নির্ণয় করতে হয় নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর। কি বললাম? মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর নির্ণয় করতে হয়। কিন্তু কোন 4টে শহরে অবস্থিত হলে নির্ণয় করতে হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই 4টে শহরে অবস্থিত হলে তবেই নেট মিউনিসিপাল ভ্যালুর উপর নির্ণয় করতে হয়। যদি এই 4টে শহরের মধ্যে অবস্থিত না হয় তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপর নির্ণয় করলেও হয়ে যায়। এই যেমন 70,000-এর 12% কত হবে তাহলে? 70,000-এর 12%, আচ্ছা দেখো 70,000-এর 12% তো আমরা করব, কিন্তু আমি একটা জিনিস বলি, আমার তো এখানে জায়গা কম, তো দেখো গ্রসের জি, অ্যানুয়ালের এ, ভ্যালুর ভি, সেটাকে আমি এখানে একটু লিখে নিই। হ্যাঁ, গ্রস
অ্যানুয়াল ভ্যালু কত পেয়েছি আমি? 55,000। সেটাকে আমি আরেকবার এখানে লিখে নিচ্ছি, জায়গা নেই তো সেই জন্য। তারপরে লেস, আবার আমি এইটাকে লিখছি, তোমরা কিন্তু লিখবে না, আমি বোঝার সুবিধার জন্য লিখে নিচ্ছি। মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপালের এম, ট্যাক্সের টি। ঠিক আছে, আমি ডবল ডবল করে আবার লিখছি কারণ আমার এখানে বোর্ডে জায়গা নেই, সেই জন্য আমি আরেকবার লিখে নিচ্ছি। তোমরা কিন্তু এইটার পর থেকেই আবার অঙ্ক করতে থাকবে। আচ্ছা, তাহলে 70,000-এর 12% করবো, 70,000 তার 12% করলে কত হয় দেখি। 70,000-এর 12% করলে আমরা পাবো 8,400। 8,400, চলো 8,400-কে আমরা মাইনাস করি। 55,000 থেকে 8,400 বিয়োগ করলে হবে 46,600। কত পাবো? 46,600। এটাকে আমরা কি বলবো? নেট অ্যানুয়াল ভ্যালু। এটাকে আমি কি বলবো? নেট, নেট অ্যানুয়াল, নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেল? কত? 46,600। এবার সেখান থেকে আবার আমরা লেস করব। কি লেস করব? ডিডাকশন 30%, তাই তো? তাহলে চলো 30% ডিডাকশন লেস করবো। আমি এবারে পুরোটা এইগুলো মুছে দিই। ঠিক আছে, 30% ডিডাকশন লেস করি। তাহলে লেস ডিডাকশন, ডিডাকশন কত? 46,600 ইন্টু 30%। ঠিক আছে, 30%, তাহলে 46,600 30% তোমরা ক্যালকুলেট করবে। করলে কত পাবে বলো তো? 13,980 পাবো, 13,980। তারপরে লেস যদি কোনো ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন, অন লোন। তাহলে দেখো লোনটা কোন পারপাসে নিতে হবে? অবশ্যই কনস্ট্রাকশন অথবা রিপেয়ারের উদ্দেশ্যে। দেখি কনস্ট্রাকশন বা রিপেয়ারের উদ্দেশ্যেই নেওয়া আছে কি না। দেখো, খুব ভালো করে দেখবে বইয়ের মধ্যে অবশ্যই ইন্টারেস্ট অন লোন বলেই দিয়েছে, খুব ভালো, কনস্ট্রাকশনের উদ্দেশ্যে 10,500। তাহলে চলো 10,500 আমি এখানে লিখবো এবং মাইনাস করে দিই। হ্যাঁ, এখান থেকে এইটা আর এইটাকে যদি আমি মাইনাস করি তাহলে আমরা অ্যান্সার কত পাবো? 22,120, 22,120। তাহলে এই হলো আমাদের কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এই আমাদের হয়ে গেল ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেটা কত? 22,120। ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।